প্রশ্ন করে শেখার অভ্যাসটা হারিয়ে ফেলছে মাননীয় মহোদয়। প্রযুক্তি যদি কেবল শর্টকাট শেখায়, জ্ঞানের বাতি কবে জ্বলবে হয়? বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা বারবার বলে যাচ্ছেন প্রযুক্তিতে শিক্ষার্থীদেরকে সহায়তা করে, কিন্তু সেটি কত শতাংশ? মাননীয় মডারেটর, গুগলের তথ্য মতে 2020-21 সালে করোনাকালীন সময়ে শিক্ষা ব্যবস্থা যখন প্রযুক্তির উপর নির্ভর করেছিল, বাংলাদেশের শিক্ষার্থীরা পর্ণ ভিডিওতে সার্চ করেছিল প্রায় 3 কোটি বার। দ্বিতীয় অবস্থানে শ্রীলঙ্কা এবং তৃতীয় অবস্থানে ভারত। তাহলে এ থেকে বোঝা যায় প্রযুক্তি আমাদেরকে কি শেখাচ্ছে। পর্নোগ্রাফি সহ অন্যান্য অপ্রয়োজনীয় সাইটগুলোই আমাদের শিক্ষার্থীরা ভিজিট করছে। প্রযুক্তির উপর নির্ভর করে যে শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের মননশীল, চিন্তাশীল, মৌলিক গ্রন্থ পড়ার আগ্রহকে কমিয়ে দিচ্ছে মাননীয় মডারেটর, যা দেশের জন্য বড় ধরনের অশনি সংকেত। গুগল চ্যাটজিপিটি থেকে কোনো বিষয়ের উপর হালকা চটুল লেখা পড়ে পাশ করার প্রবণতা থেকে মুক্ত করে আনতে হবে আমাদের শিক্ষার্থীদের। কেননা যে জাতি জ্ঞানে যত বেশি গভীর, সে জাতি তত বেশি সমৃদ্ধ। ভুল থেকে বেরিয়ে আসুন, আমাদের সাথে কণ্ঠ মিলিয়ে একই সাথে সত্যকে উপলব্ধি করুন। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান ক্ষুধাকে সীমিত করেছে। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তা। এই পর্যায়ে দলনেতাদের পারফরমেন্স করার সময় এসেছে। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা ইয়াসিন সুমন, যেমনটা আমি বলেছিলাম, উনি শুধু যুক্তি উপস্থাপন করবেন না, উনি নেচে গেয়েও দেখাবেন। ধন্যবাদ মডারেটর, এই পর্যায়ে আমাকে সুযোগ দেওয়ার জন্য। যাব না পশ্চাতে মোড়ে, মানিব না বন্ধন ক্রন্দন, হেরিব না দিক। প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান ক্ষুধাকে সীমিত করে তুলেছে। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ বিচারক মণ্ডলী। আজকের আমাদের বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধা সীমিত করে তুলেছে। সঙ্গত কারণে আমি এটার বিপক্ষে দাঁড়িয়েছি। আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে আমি শুধু একটা কথাই বলি, প্রিয় প্রতিপক্ষ বন্ধু, একটি বিষয় ভালো মন্দ দুইটি দিকই থাকতে পারে, তবে আপনি কোন দিক বেছে নিচ্ছেন সেটাই প্রশ্ন। প্রযুক্তিবিদ্যার ইংরেজিতে শব্দটি আমরা সবসময় টেকনোলজি বলি। জীবনের মাত্রার প্রতিটি ক্ষেত্রে প্রকৃষ্ট রূপে বিজ্ঞান শক্তি যুক্ত হওয়াকে বলা হয় প্রযুক্তি। আসলে বিজ্ঞান হলো আবিষ্কার, আর প্রযুক্তি হলো বিজ্ঞানের নীতিগুলোর ব্যবহারিক প্রয়োগ। মানুষের প্রয়োজন থেকেই প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন। যেই সমাজে শৃঙ্খলা আছে, ঐক্যের বিধান আছে, স্বতন্ত্র আছে ও অধিকার আছে, সেই সমাজে পরকে আপন করিয়ে লওয়া সহজ। প্রযুক্তির কল্যাণে একজন শিক্ষার্থী ঘরে বসে বিশ্বের বড় বড় লাইব্রেরিতে ঢুকতে পারছে। নামকরণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পাঠদান দেখতে পারছে, যা শিক্ষার্থীদের জ্ঞান পিপাসাকে সীমিত না করে বরং প্রসারিত করেছে। নিয়মের পথ ধরে গড়লে জীবন, সফলতা নিয়ে আসে সুখের স্বপন। গুণাবলী সুখে উঠে পুরাই সে খ্যাতি, কত না সুনাম পায় দেশ আর জাতি। মানুষ যখন বিবেকের বর্জন করে চলে, মন যা ইচ্ছে তাই করতে পারে। আর যখন বিবেক নিয়ে চলে, তখন মানুষ মন্দের মাঝেও ভালোটা খুঁজে নিতে সক্ষম করে। প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিক্ষার্থীর জ্ঞান পিপাসাকে সীমিত করে তুলতে পারে তখনই যখন সে উদ্দেশ্যহীন কিংবা গঠনমূলক প্রোগ্রাম গুলো না দেখে, কিন্তু যখন সে গঠনমূলক শিক্ষণীয় কাজে প্রযুক্তি ব্যবহার করে, তখন সে তার জীবনে নিয়ে আসে এক আশীর্বাদ। আমি আমার প্রতিপক্ষ বন্ধুদেরকে আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে আবারও বলবো, আমাদের সাথে আবার বলুন, প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধা সীমিত করে তুলেছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে আবারও বলবো যে আপনি প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভরতায় এগিয়ে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ প্রতিপক্ষ বন্ধুরা। ধন্যবাদ পক্ষ দলের
দ্বিতীয় বক্তা উনি ওনার পারফরমেন্সটুকু করেছেন। এবার বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এবং পক্ষ দলের দলনেতা তার বক্তব্য উপস্থাপন করবেন আহমেদুল্লাহ পারভেজ। রেগুলা লক্ষিন্দরের নিশ্চিত লৌহ বাসরে যেভাবে কালনাথ দংশন করেছিল, ঠিক তেমনিভাবে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধাকে দংশন করছে। সবার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন, বিতর্কের বিষয় প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধা সীমিত করে তুলেছে। প্রস্তাবনার পক্ষে আমাদের সুদৃঢ় অবস্থান। সম্মানিত সভাপতি, আমরা প্রযুক্তির বিপক্ষে নয়, কিন্তু যেই প্রযুক্তি আমার ছাত্রদের প্রশ্ন করার ক্ষমতা কেড়ে নেয়, যেই প্রযুক্তি আমার ছাত্রদের জানার আগ্রহ কেড়ে নেয়, যেই প্রযুক্তি আমার ছাত্রদের জিজ্ঞাসার ক্ষমতা কেড়ে নেয়, আমরা তাকে উন্নতি বলবো না, বরং বাধা বলবো। বিজ্ঞপ্তি MIT এবং ইউনেস্কোর একাধিক গবেষণায় দেখা গেছে প্রযুক্তি নির্ভর শিক্ষার্থীদের ক্রিটিক্যাল থিঙ্কিং এবং প্রবলেম সলভিং অ্যাবিলিটি অন্য ছাত্রদের তুলনায় অনেক কম। বিজ্ঞপ্তি আমাদের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা একটা কপি পেস্ট ছাত্র সমাজ তৈরি করেছে, ফলে তারা চ্যাটবট গুগল থেকে সমাধান নিয়ে পরীক্ষায় পাশ করছে। অ্যাজ এ রেজাল্ট আমাদের QS র্যাঙ্কিং 2025-এ বিশ্বের 500 বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুর কবিরের PhD গবেষণা 98% নকল। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো 21 জানুয়ারি 2020। যেই দেশের শিক্ষা ব্যবস্থা প্রযুক্তির উপরে নির্ভর করবে, সেখানে আইনস্টাইন বা রবীন্দ্রনাথ তৈরি হবে না, ওই রকম লুৎফুল কবিরের মতো তথাকথিত গবেষক তৈরি হবে। উইলিয়াম শেক্সপিয়ার, সক্রেটিস, অ্যারিস্টটল কিংবা আমাদের নজরুলরা প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় পড়ালেখা করেনি, তাই তাদের ছিল অদম্য জ্ঞানের ইচ্ছা এবং অদম্য জ্ঞান ক্ষুধা, তাই তারা বিশ্বকে পাল্টে দিয়েছিল বিজ্ঞ প্রতিপক্ষ। SSC 2025-এ অনামিকা 1264 পেয়ে কুমিল্লাতে সেরা এবং সারা দেশে নিবিড় কর্মকার 1285 পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছে। তারা দুজনে বলেছেন তারা টেক্সট বুক পড়ে এই সাফল্য অর্জন করেছেন, গুগল, ইউটিউব কিংবা চ্যাটবট থেকে কোনো রেজাল্ট নেয়নি। প্রমাণ আপনাদের চোখের সামনে। তারপরেও যদি আপনারা প্রযুক্তির গুণগান, তাহলে বলবো হাইরে কপাল মন্দ, চোখ থাকিয়ে দেওয়া। ইবনে সিনা জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, জ্ঞানীদের কাছে যেতেন। আবুল কালাম এবং আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে জ্ঞান অর্জন করেছিলেন রাস্তার নিচে লাইটে পড়ে, সে কথা আপনারা সবাই জানেন। আমরা এরকম জ্ঞান পিপাসু চাই যারা সমাজকে বদলাতে পারবে বিজ্ঞ প্রতিপক্ষ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সম্মানিত। ধন্যবাদ। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা শফিউদ্দিন আহমেদ তার বক্তব্য উপস্থাপন করবেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন, সকলকে আমার প্রিয় ক্লাব এফএক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ উলামীর পক্ষ থেকে বৈকালিক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমার আজকের তিনজন বন্ধুকে দেখে খুব একটু আফসোস লাগছে এই জন্যে যে প্রযুক্তির এই যুগে বসে ওনারা প্রযুক্তির বিরুদ্ধে কথা বলছেন, এই জন্য খুব খারাপ লাগছে। আমি যদি এফএক্স ক্লাব অফ বাংলাদেশ এবং এফএক্স ক্লাব অফ বীরশ্রেষ্ঠ উলামীদের সদস্য না হইতাম, তাহলে আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমি ওনাদেরকে আইসিটি মামলা যেটা বলে, এই মামলা জুড়িয়ে দিতাম যদি আমি এফএক্সের সদস্য না হতাম, কারণ ওনারা প্রযুক্তির বিরুদ্ধে বলছেন। আসলে আমি একজন শিক্ষক, স্টুডেন্ট নিয়ে আমার কাজ, বাংলাদেশ সরকারের শিক্ষা বিভাগের সাথে আমি জড়িত। আমি যতটুকু জানি, সরকার সারা বাংলাদেশে
কোটি কোটি টাকা ব্যয় করে আইসিটি ভবন নির্মাণ করেছেন, যেটা সারা বাংলাদেশে দৃশ্যমান 4তলা 6তলা যে বিল্ডিংগুলো, এগুলো প্রত্যেকটি তথ্য প্রযুক্তি নির্ভর এবং শ্রেণী কার্যক্রমকে অধিকতর সুন্দর করার জন্য, ফলপ্রসূ করার জন্য এই আইসিটি বিভাগগুলো স্থাপন করা হয়েছে। প্রতি মাসে আমাদেরকে ড্যাশবোর্ডে আপনার আইসিটি বিষয়ক তথ্য দিতে হয়। কতটা ক্লাস আমরা আইসিটির মাধ্যমে নিয়েছি, কয়টি ক্লাস আমরা এই প্রযুক্তি ব্যবহার করে নিয়েছি। কারণ আপনারা জানেন মুখস্থ নির্ভর শিক্ষা এটা বেশিক্ষণ স্থায়ী থাকে না, কিন্তু আপনি যদি এটাকে বাস্তবে প্রজেক্টরের মাধ্যমে দেখান তাহলে এখানে 98% শিক্ষা সে অর্জন করে। সুতরাং আপনারা কিভাবে এই দার্শনিকের এই 98% শিক্ষার পক্ষের যুক্তিকে অযৌক্তিক মনে করেন, আমার তা বোধগম্য নহে। মাননীয় মডারেটর এবং বিজ্ঞ প্রতিপক্ষ, আজকে দেখুন সারা বাংলা আপনারা যে কথাগুলো বলছেন, আইসিটি বা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেরা সেরা কলেজের শিক্ষকদের লেকচার শুনে তারা আজকে উৎসাহিত হচ্ছে এবং নিজেদের জ্ঞান পিপাসাকে তারা আরো বাড়িয়ে তুলছে। তারা হতে চাচ্ছেন সে আইসিটি বিষয়ক বিশেষজ্ঞ শিক্ষকের প্রতিরূপ। সুতরাং আমরা মনে করি এই ক্ষেত্রে শিক্ষার্থীর শিক্ষার প্রসারে আইসিটি ভূমিকা, প্রযুক্তির ভূমিকা অনেক অনেক অনেকাংশে বেশি। সুতরাং প্রিয় আমার প্রতিপক্ষ বন্ধুগণ, আমাদের সাথে তালে তাল মিলিয়ে বলুন যে আইসিটির প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর জ্ঞান ক্ষুধা সীমিত করে না, বরং প্রসারিত করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দুই দলের বিচারকগণ তাদের বিতর্ক উপস্থাপন করেছেন। এখন শুধুমাত্র যুক্তি খণ্ডনের পালা। আমরা ইতিমধ্যে যেই বিতর্কটি শুনেছি সবগুলো ছিল তথ্য নির্ভর। আসলে এমনটি হওয়া উচিত। তা আমরা এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা এবিসিএন আহমদুল্লাহ পারভেজকে 2 মিনিটের তার যুক্তি খণ্ডনটি উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সম্মানিত সভাপতি, আমাকে এই পর্বে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার বিপক্ষ দলের বন্ধুদের তথ্য, উপাত্ত এবং তথ্য দেখে মনে হচ্ছে আপনারা আজকের এই বিতর্কের বিষয়টি উপলব্ধি করতে পারেননি। বিজ্ঞাপন আপনারা বারবার প্রযুক্তির সুবিধার কথা বলছেন, আমরা অস্বীকার করছি না প্রযুক্তির সুবিধার কথা। আমরা বলছি যে প্রযুক্তি আমাদের সন্তানদের, আমাদের শিক্ষার্থীদের জ্ঞান ক্ষুধা নষ্ট করছে, আমরা তার বিপক্ষে বলছি। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা একবারও সেটা দেখিয়ে যেতে পারেননি। আপনারা বলছেন শিক্ষার্থীরা ইউটিউব থেকে, বিভিন্ন সাইট থেকে ম্যাথের সলিউশন নিচ্ছে, আমরা সেটাই বলছি। বিজ্ঞ প্রতিপক্ষ, এটা তাদেরকে অলস করছে, তাদের জ্ঞান ক্ষুধাকে নষ্ট করছে। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা চাই তারা নিজে চিন্তা করুক, নিজে চিন্তা করে সলিউশনটা বের করুক, যেমন করে আদর্শ মানুষরা, জ্ঞানী মানুষরা তৈরি করেছিল। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা আইসিটির কথা বলেছেন, আইসিটি তো তৈরি করা হয়েছে প্রযুক্তির উন্নয়নের জন্য, জ্ঞান ক্ষুধা বাড়ানোর জন্য নয়। বিজ্ঞ প্রতিপক্ষ, এই জ্ঞান ক্ষুধাটা তৈরি করবো আমরা বিজ্ঞ প্রতিপক্ষ। তাই আমি বলবো প্রযুক্তির উপর নির্ভর না করে দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, শিক্ষকের কাছে যান, সমাজের বিভিন্ন কার্যকলাপে অংশগ্রহণ করুন, জ্ঞানী মানুষের কাছে যান, বিভিন্ন সফল মানুষদের সফলতা ব্যর্থতার গল্প শুনুন, তাহলে আপনারা যে জ্ঞান অর্জন করতে পারবেন পৃথিবীর কোনো ডিভাইস এই জ্ঞান আপনাদেরকে দিতে পারবে না। বিজ্ঞ প্রতিপক্ষ, ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা এবিসিএন আহমদুল্লাহ পারভেজকে। আমরা আর একজনের যুক্তি উপস্থাপনের মাধ্যমে আমাদের আজকের ডিবেটিং কার্যক্রমটি শেষ করব। এই পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা এবিসিএন শফিউদ্দিন আহমেদকে তার যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য 2 মিনিটের যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য ধন্যবাদ মাননীয় সভাপতি, এই পর্বে আমাকে আবারও সুযোগ দেওয়ার জন্য। আসলে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা যেভাবে চোখ বন্ধ করে আছেন, আমি খুব হতবাক হচ্ছি। এই সুন্দর সুন্দর অট্টালিকাগুলো ওনাদের চোখের সামনে ভেসে ওঠে না। এই সুন্দর সুন্দর অট্টালিকার ভিতরে কি আছে এটা ওনারা একদিনও মনে হয় গিয়ে দেখেননি। সেখানে কি কর্মকাণ্ড ঘটে সেটা দেখার জন্য
আমি আমার বিদ্যালয়ে ওনাদেরকে নিমন্ত্রণ জানিয়ে আমি এই পক্ষ দলের দ্বিতীয় বক্তা আলাউদ্দিন সোহেল তিনি একটা কথা বলেছেন, বইয়ের কথা বলেছেন। আমি অস্বীকার করছি না, বই আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, কিন্তু বইগুলো আজকে যে অকেজো, এই জন্য সরকার এই বইগুলো বাদ দিয়ে আজকে সরকার ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে বইগুলোকে নিয়ে যেতে চাচ্ছেন। আপনি হয়তো জানেন না, আজকে বই প্রথা বাতিল করে দিয়ে প্রত্যেকটা বইকে ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে নেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছে। এটা আপনাকে তথ্যটা দিচ্ছি। আবার দলনেতা বলেছেন যে আপনার আমাদের কবি নজরুল, রবীন্দ্রনাথ এবং জীবনানন্দ দাশ ওনাদের কথা ভালো বলেছেন, ভালোই লেগেছে। আমরা ওনাদেরকে ভালো জানি, ভালোবাসি, কিন্তু কয়জন রবীন্দ্রনাথ আছে এই বিশ্বে? কয়জন রবীন্দ্রনাথ আছে, কয়জন নজরুল আছেন? আজকে দেখেন এই নজরুল এবং এরা হলো ব্যতিক্রম। ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। সুতরাং আমরা বলবো যে ব্যতিক্রমের দিকে না হাঁটিয়ে বাস্তবতার দিকে হাঁটুন, তথ্য প্রযুক্তির প্রসারে এগিয়ে আসুন, আপনার বাচ্চাকে তথ্য নির্ভর করে তুলুন, প্রযুক্তি নির্ভর করে তুলুন। আগামী দিনের জ্ঞান পিপাসায় তারা শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বকে জয় করতে পারবে এই প্রযুক্তির মাধ্যমে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। একটু প্লিজ শুনবেন, একটু শুনো সবাই কথা বলে, আসলে পার্সিয়ালিটির সুযোগ নেই। আমরা আমাদের যে 3 জন সম্মানিত বিচারক মণ্ডলীকে আমরা দাওয়াত করে নিয়ে এসেছি, ওনারা ওনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে আজকের ফলাফলগুলো হচ্ছে। অতএব এখানে আমাদের অ্যাফেকশনদের কারোর কোনো হাত নেই। অতএব এই ক্ষেত্রে 100% নিরপেক্ষভাবে আমরা কিন্তু আজকের ফলাফলটি ঘোষণা করতে পারছি। আমরা তার আগে দুটি কথা বলতে চাচ্ছি, একটু প্লিজ শুনবেন, এনপির ভাই আছে। আমরা জ্ঞানী লোকেদের একটি কথা শুনেছিলাম, যে দেশে জ্ঞানের মূল্যায়ন করা হয় না, সেই দেশে জ্ঞানী জন্মায় না। আমাদের যেই এপেক্সে বিতর্ক প্রতিযোগিতাটি শুরু করা হয়েছে, আমরা দুঃখজনক হলেও সত্য, এপেক্স বাংলাদেশের 9টি জেলার মধ্যে মাত্র হাতে গোনা 3-4টি জেলায় শুধুমাত্র বিতর্ক প্রতিযোগিতাটি প্রপারলি আমরা সম্পন্ন করে থাকি। বাকি 6টি বা 5টি জেলায় কিন্তু এই বিতর্কটি হয় না। এখানে আমি বিন্দু ভাই আছে, প্লিজ একটু শুনবেন। আমরা বিপিএল খেলা তো দেখছি, সবাই দেখছি না, কি করে বাংলাদেশের যেই 7টি বিভাগ আছে, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী কিংবা বরিশাল, তারা কি করে হায়ার করে, তারা বরিশালে একটি টিম করে, কিন্তু কুমিল্লার থেকেও কিন্তু প্লেয়ার নিয়ে যায়, রংপুর, চট্টগ্রাম থেকে প্লেয়ার নিয়ে যায় না। আমরা যদি এই বিতর্কটাকে আরো উৎসাহিত করতে চাই, পেশাদারিত্ব আনতে চাই, স্কিলে নিয়ে আসতে চাই, আমরা অনেক ক্ষেত্রে আমি গত 2023 সালে এনওয়াইসিটি ছিলাম, সেখানে ন্যাশনাল ডিবেটিংয়ে দেখা যায় যে 9টি ডিস্ট্রিক্টের মধ্যে মাত্র 4টি ডিস্ট্রিক্ট অংশগ্রহণ করে, বাকিগুলো সব ওয়াকওভার। আমার একটি প্রস্তাব আছে, আমি এই বছর চেষ্টা করবো, এনে বিন্দু ভাই আছেন, যদি এরকম হয়, এই যে বিতর্ক জেলা 8-এ কিংবা জেলা 7-এ, জেলা 9-এও কিছু বিতর্কিক আছে, আমাদের জেলা 4-এ কিছু বিতর্কিক আছে, এই বিতর্কিকদেরকে উৎসাহিত করার জন্য এবং বিতর্কটিকে পেশাদারিত্বের ভিত্তিতে আনার জন্য এপেক্সে আমরা যেই জেলাগুলা বিতর্ক অংশগ্রহণ করি না বা ওয়াকওভার দিই, আমরা চাইলে কিন্তু জেলা 8 থেকে বা অন্য জেলা থেকে টিম হায়ার করে নিতে পারি। তাহলে কি হবে, এই যে বিতর্ক টিম, আজকে যেই 8টি টিম অংশগ্রহণ করেছে, আমরা দেখছি যে প্রত্যেকটি টিমের মধ্যে ম্যাক্সিমাম টিমের মধ্যে কিন্তু পেশাদারিত্ব আছে। তাইলে কি দাঁড়াইলো, একটি টিম মাত্র জেলা 8 থেকে অংশগ্রহণ করবে, বাকি 7টি টিমে কিন্তু অংশগ্রহণের সুযোগ পাবে না। যে জেলাগুলা এই ডিবেট দল নিজেদের মধ্যে তৈরি করতে পারবে না, তারা চাইলে যে কোনো জেলার থেকে টিমকে হায়ার করতে পারবে, যেমনটি বিপিএলে হয়। এতে করে কিন্তু এপেক্সের এই যে স্কিল, এই যে এটি বাড়বে, আমাদের পেশাদারিত্ব বাড়বে। এপেক্সটি কিন্তু একটা এপেক্স বাংলাদেশে এই ডিবেটিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের এই যে বক্তব্যের যে স্কিলটা অনেক বেড়ে যাবে।
এবং এটা কিন্তু খুব উপযোগ্য বিষয় একটি। অতএব আমি বলবো, আমি আমার বোর্ডের সাথে আলোচনা করব, ওয়াকওভার দেওয়ার চাইতে একটি টিমকে হায়ার করে নিয়েও কিন্তু তারা চাইলে ডিবেটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এমনটা যদি সুযোগ থাকে তাহলে আমরা এই বছর আমরা ইনিশিয়েটিভ নেব। আমি ধন্যবাদ জানাই আজকে যে 8টি দল অংশগ্রহণ করেছেন, প্রত্যেকটি দলকে। 2-1টি দল ভালো করেছেন, তারপরে বাকি যে 4-5টি দল আছে, 6টি দল আছে, অনেক অনেক ভালো করেছেন। প্রত্যেকেই কিন্তু আজকে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখেন। যাই হোক, আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব। আর জেলা আর্টের এই বিতর্ক আমরা ধরেই নিই ন্যাশনাল পর্যায়ে জেলা আর্ট থেকেই চ্যাম্পিয়ন হয়, কারণ তাদের অল্টারনেটিভ এখনও আমাদের সারা দেশে তৈরি হয় নাই। আমাদের সারা দেশে এই বিতর্কটিকে ছড়িয়ে দিতে হবে। এর জন্য আমাদের এই পদ্ধতি যেতে পারি, বিপিএল পদ্ধতি। এই বিপিএল পদ্ধতিতে আমরা টিম হায়ার করব, তারপরও আমরা ওই ডিস্ট্রিক্টগুলো পার্টিসিপেট করব। যাই হোক, আমরা আমাদের ফাইনালের রেজাল্ট প্রায় দ্বার প্রান্তে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন এর মধ্যে অনেকেই কিন্তু যুগ্মভাবে সেরা বিতর্কিক হয়েছেন। এটা কিন্তু অনেক বড় বিষয়। একটা ব্যক্তিগত দলীয় পারফরমেন্সের উপর ভিত্তি করে একজন ব্যক্তি তাদের মধ্যে সবচেয়ে ভালো করেছেন। আপনারা যারাই প্রত্যেকটি রাউন্ডে সেরা বিতর্কিক নির্বাচিত হয়েছেন, আপনাদের প্রত্যেককে অভিনন্দন। আজকে হয়তো আপনাদেরকে ওইভাবে মূল্যায়িত হবে না, কিন্তু আমার বিশ্বাস একদিন আপনাদের এই পারফরমেন্স এপেক্স বাংলাদেশে আপনারা আরও অনেক উপরে আসনে আসীন হবেন, সেই প্রত্যাশা আমি করি। যাই হোক, আমরা কি রেজাল্টের আগে সোনামুড়ি ক্লাবে ঘোষণা আছে, আমরা একটু প্লে শুনবো। সবাই কাজ করো না, তাহলে এখানে দাঁড়ায় সবাই একটু শান্ত হয়ে বসে, কেউ কথা বলে না প্লিজ। আপনাদেরকে আজকে আমাদের কষ্ট করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এখানে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের আজকের এই আয়োজনে থাকতে পারে। আপনারা আমার সাথে দেখবেন। অবশ্যই একটি কথা বলবো, আমাদের গণপক্ষে থেকে আমরা আলোচনা করছি আমাদের এফএস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট অফিসিয়াল নজরুল ইসলাম আগামীতে ডিজি প্রার্থী। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের ক্লাবের জন্য আপনার সুদৃষ্টি থাকবে, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আর যে কথা, আমরা যে একটা কর করার জন্য একটা ঘোষণা দিয়েছিলাম, আমরা আসলে কেউ পক্ষে হাত দেননি। সবাই যদি সামান্য করে এই পক্ষে হাত দেয়, মনে হয় যে আমাদের এখানে ক্রিকেটটা বড় হবে। সবাই সামান্য হাত দেন, যে যা পারে। আমরা সবাই একটু সহযোগিতা করি, সবাই সামান্য দেন। সামনে দিলে সবাই দেখতে হবে। প্রিয় অ্যাফিশিয়াল ভাইরা, আমাদের মাঝে এখনই আজকের এই সর্বশেষ আমাদের আজকের ফাইনাল রাউন্ডের বিজয়ী দলের নাম এবং সেরা বিতার্কিক ঘোষণা করবেন জাতীয় সভাপতি এবং আজকের এই ডিবেট প্রোগ্রামের সম্মানিত মডারেটর। আমি একটু দাঁড়িয়ে রেজাল্টটা ঘোষণা করি। যেহেতু আমাদের আজকে সারা দিনের যে ইভেন্ট, জেলা আর্টের বিতর্ক প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা এই জেলার 8টি ক্লাব অংশগ্রহণ করেছেন এবং তাদের সাধ্যমতো পারফরমেন্স করেছেন। 3টি ইভেন্টে 3টি রাউন্ডে কোয়ালিফাইড হয়ে তারা সেমিফাইনাল থেকে ফাইনালে উত্তীর্ণ হয়ে 2টি দল, এফএস ক্লাব অফ নোয়াখালী এবং এফএস ক্লাব অফ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, ফাইনালে অংশগ্রহণ করেছে। আমরা ফাইনালের ফলাফলটুকু পেয়েছি। ফাইনালে
দুটি দল প্রায় সমান এবং আরেকটি ব্যতিক্রম ঘটনাও ঘটেছে এই জায়গায়। আজ আমি শুরুতেই বিজয়ী দলটিকে ঘোষণা করি, ব্যতিক্রমটি পরে আছি। বিজয়ী দল পক্ষ দল নোয়াখালী, আজকের চ্যাম্পিয়ন দল এবং আজকের রানার আপ স্বভাবতই বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। ব্যতিক্রমটি কি? ব্যতিক্রম হইল আজকে বিরোধী দল বিপক্ষ দল থেকে শ্রেষ্ঠ বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিপক্ষ দলের দলনেতা বিজ্ঞান শফিউদ্দিন। ধন্যবাদ দুই দলকে এবং যিনি আজকে শ্রেষ্ঠ বিধায়ক নির্বাচিত হয়েছেন। দেখা হবে আপনাদের সাথে আবারও জাতীয় বিতর্ক প্রতিযোগিতায়। সেই পর্যন্ত আমাকে থাকবেন। ধন্যবাদ। বিচারকের কাছ থেকে বিজয়ী দলের পুরস্কার নেওয়ার জন্য বিজয়ী দল চ্যাম্পিয়ন, গ্রুপ চ্যাম্পিয়ন আসেন। ছবি নেন এদিকে তো সব আলোর ঢোকাই এদিকে দেন। এক জায়গা থেকে ছবি উঠান না, ছবি পাওয়া যাবে না তো। আমি তো ভিডিও নিচ্ছি ছবিটা। আবার ধরেন দিদি, আবার ধরেন। আমাদের আজকের বিচারক মণ্ডলীর তিনজন আজকে আমাদেরকে বিচার কার্য সম্পূর্ণ করে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের এফএস বাংলাদেশ জেলা আটের পক্ষ থেকে তাদের সামান্য একটু সৌজন্য। আমাদের ভ্রমণকারী শাখা ছবিটা উঠেন না, ফরিদ আক্তার চৌধুরী এবং সর্বশেষ লাভলি ইয়াসমিন।